জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানালেন প্রধান উপদেষ্টা। 3 দিনের মালয়েশিয়া সফর শেষে ফিরেছেন ঢাকায়। রাজপথের আন্দোলনে বাড়ছে কুরুচিপূর্ণ স্লোগানের ব্যবহার, সামাজিক অবক্ষয় বলছেন বিশেষজ্ঞরা। তরুণদের সংযত আচরণের পরামর্শ। আন্দোলন দমনের সরাসরি গুলির নির্দেশ দেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিব। 13 কর্মকর্তার জবানবন্দি আছে সুদীপ আক্তারের নামও। সিলেটে লুট হওয়া সাদা পাথর উদ্ধার করে আগের জায়গায় রাখা সহ 5 সিদ্ধান্ত জেলা প্রশাসনের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। কুষ্টিয়ায় 20 লাখ টাকা চাঁদা দাবিতে এক যুবককে তুলে নিয়ে চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল। ইজি বাইক সহ অবৈধ যানের দৌরাত্মে যানজটের নাকাল, যশোর শহর বাসিন্দাদের চরম ভোগান্তি, নিয়ন্ত্রণে উদাসীন পৌর কর্তৃপক্ষ। এবং এশিয়ান কাপ বাছাইয়ে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে প্রস্তুত, ক্যাম্প শুরু। 24 সদস্যের প্রাথমিক দলে হামজা থাকলেও নেই সুনীল। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি নিশু হাসান। এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তার সরকার অঙ্গীকারবদ্ধ। সকালে মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে আনন্দঘন অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে সম্মানসূচক ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয়টি। নাইম আফসানের রিপোর্ট। বুধবার মালয়েশিয়া সফরে তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে যোগ দেন। সামাজিক ব্যবসায় বিশেষ অবদানের জন্য মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে। অনুষ্ঠানের দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা জানান। We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. তিনি আরো বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছে সরকার। এ সময় সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলেও জানান প্রধান উপদেষ্টা। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. Reforms are our top priority. এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিদেক। নাইম আফসান, নিউজ ডেস্ক, দেশ টিভি। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় রাত 9:10 তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় সন্ধ্যে 7:30 কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ডক্টর ইউনূস। মালয়েশিয়া সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সফরের দ্বিতীয় দিনের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়া 5টি সমঝোতা স্মারক সই ও 3টি নোট বিনিময় হয়। নির্বাচন জনগণের অধিকার, নির্দিষ্ট কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জন্য নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে একটি মহল নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। এদিকে খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে শুক্রবার ঢাকা সহ সারা দেশে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। বুধবার সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটিকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। পরে তিনি গণমাধ্যমকে বলেন, একটি মহল পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে পিয়ার পদ্ধতি সহ নানা ইস্যু তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের আচরণে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন, তারাই হয়তো পিয়ার পদ্ধতির কথা বলে থাকেন। কিন্তু আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই,
জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত ও দায়বদ্ধ সরকার দেখতে চায় দেশের জনগণ। নির্বাচন হয় বাংলাদেশের জনগণের জন্য এবং এটা জনগণের অধিকার, ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করে তাকে দায়বদ্ধ করা। সেটা কোনো ব্যক্তি কিংবা দল কিংবা গোষ্ঠীর জন্য হয় না। এখন পর্যন্ত গত 17 বছরে কেউ দায়বদ্ধ না জনগণের কাছে, এখনও না। তারা দায়বদ্ধ সরকার চায়, নির্বাচিত সরকারকে যাদেরকে জবাবদিহি করতে পারে। এদিকে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পিআর পদ্ধতির জন্য দেশের মানুষ এখনো প্রস্তুত নয়। অহেতুক দাবি তুলে জটিলতা তৈরির চেষ্টা চলছে। পৃথিবীর অন্যান্য দেশেও যেখানে এটি চালু রয়েছে সেখানেও কিন্তু আবার নতুন করে সেখানে ভাবা হচ্ছে। তো হঠাৎ করে এটি যদি আমরা এখন প্রবর্তন করতে যাই তাহলে এক ধরনের জটিলতা তৈরি হবে এবং আমার মনে হয় যে এখন যারা এই কথাটি বলছেন সেটা আমার মনে হয় যে এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে শুক্রবার ঢাকা সহ সারা দেশে বিএনপি কার্যালয় বা মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেন রিজভী। জন্মদিনে কেক কাটা যাবে না বলেও জানান তিনি। কোনো কেক কাটা বা অন্য কোনো এর সাথে কোনো কর্মসূচি থাকবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় উল্লেখ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণতন্ত্রকে সৌন্দর্য দিতে পিআর পদ্ধতি অপরিহার্য। এই নিয়ে আন্তদলীয় সংলাপের আহ্বানও জানান তিনি। আর দেশে হাসিনা মার্কা কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হাসান আল মাহমুদের রিপোর্ট। বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তর। একে ঘিরে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সভাস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশের মানুষের দাবি পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে, কোনোভাবে হাসিনা মার্কা নির্বাচন করতে দেয়া হবে না। পিআর পদ্ধতি চালু হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যাবে। আর নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোন নির্বাচন, হাসিনা মার্কা নির্বাচন, হুদা মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না। বাংলাদেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত নির্বাচনে যেতে চায়, কিন্তু তার আগে নিশ্চিত করতে হবে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ। দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটি 111 ক্ষেত্র তৈরি করবেন না। আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনে উৎসবমুখর নির্বাচন চাই। যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা অজুহাতে বাধা সৃষ্টি করে ধূম্রজাল তৈরি করে, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ ও ঘোষণাপত্রকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে বলেও দাবি করেন অনুষ্ঠানের সভাপতি নুরুল ইসলাম বুলবুল। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই অপূর্ণাঙ্গ ঘোষণা পত্র এদেশের জনগণ মানে না। এটাকে পূর্ণাঙ্গ করতে হবে এবং অবিলম্বে এই সরকার প্রয়োজন হলে কোন রাজনৈতিক দল যদি রাজি না হয়, গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে। পরে সেখান থেকে মিছিলটি বের হয়ে কাকরাইল মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। একসময় স্লোগান ছিল আদর্শ ও প্রতিবাদের প্রতীক, তা এখন রূপ নিচ্ছে বিদ্বেষ ও অপমানের অস্ত্রে। সম্প্রতি রাজপথের আন্দোলন ও দাবি আদায়ের স্লোগানের ভাষায় দেখা গেছে অশ্লীলতা ও কুরুচিপূর্ণ শব্দের ব্যবহার। সামাজিক মাধ্যমে ভাষার নিয়ন্ত্রণহীনতা ও তরুণদের শিষ্টাচার বহির্ভূত আচরণ অবক্ষয় ডেকে আনছে বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। 1 2 3 4
এরপরে স্লোগানে যে শব্দগুলো ব্যবহার হয়েছে তা অশ্লীল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর একাধিক আন্দোলনে নানা অশালীন শব্দ যুক্ত করে স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। রাজপথের আন্দোলন সংগ্রাম কিংবা প্রতিপক্ষকে ঘায়েল করতে শক্তিশালী হাতিয়ার হিসেবে অনুপ্রেরণা জুগিয়েছে প্রতিবাদী স্লোগান। এক সময়ের কালজয়ী সেই স্লোগানকে বিকৃত করে জুড়ে দেয়া হচ্ছে কুরুচিপূর্ণ শব্দ। দেশের রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়, সামাজিক মাধ্যমে ভাষার নিয়ন্ত্রণহীনতা ও ব্যক্তিগত দাম্ভিকতার পরিচয় হয়ে উঠছে এসব স্লোগান। একসময় যা ছিল আদর্শের বাহক, আজ তা হয়ে উঠছে বিদ্বেষের অস্ত্র। আপনি যখনই কোনো কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ আসবে, আপনার কারোর বিরুদ্ধে আপনার রাজনৈতিক অভিযোগ আসবে, দুর্নীতির অভিযোগ আসবে, আপনি এমন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন না যে ল্যাঙ্গুয়েজটা আপনার ব্যক্তিত্ব নষ্ট করে, আপনার যে আইডেন্টিটি আছে সেই আইডেন্টিটিকে ক্ষতিগ্রস্ত করে, আপনাকে অপমানিত করে। তো আমি মনে করি যখনই কোনো মানুষকে অসম্মানিত করতে গিয়ে আমরা নিজেরা অসম্মানিত শব্দ ব্যবহার করি, তখন আমাদেরও অসম্মান হয়। নেতিবাচক কালচারটা, সংস্কৃতিটা, রাজনৈতিক হোক, সামাজিক হোক, অন্য যে কোনো প্রক্রিয়ারই হোক, এটা বন্ধ করতে হবে আমাদেরকে। ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ব্যবহার করে অশালীন মন্তব্য ও তা নানা মাধ্যমে প্রচার করা রাজনৈতিক ও সামাজিক আদর্শের অবক্ষয় বলে মনে করছেন সমাজ বিশ্লেষকরা। এই ছাত্র রাজনীতির প্রেক্ষাপটকে কেন্দ্র করে কোনো সংগঠন সম্পর্কে অশ্লীল মন্তব্য করা কিংবা সেটি আরও বেশি একত্রিত হয়ে বা আরও বেশি জোরালো করে সেটি প্রচার বা প্রকাশ করা, সেটি ছাত্র রাজনীতির যে আদর্শিক ধারার সাথে সাংঘর্ষিক, এবং তাদের আচরণ এবং তাদের কর্মকাণ্ড, তাদের মন্তব্য, তাদের যে বিভিন্ন বিষয়ক প্রতিক্রিয়া, সেটি দেশের জনগণ লক্ষ্য করে এবং আমার মূলধারার রাজনীতিও কিন্তু আসলে আমার ছাত্র রাজনীতির প্রেক্ষাপটগুলোকে নানাভাবে মূল্যায়ন করে থাকে। শিষ্টাচার বহির্ভূত ও প্রতিহিংসামূলক সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের আরও সচেতন হবার আহ্বান বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জ পর্যটন এলাকা থেকে চুরি হওয়া সাদা পাথর উদ্ধার করে আগের জায়গায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এর পরপরই অভিযানে নামে যৌথ বাহিনী। বুধবার দিবাগত রাত 12টার পর থেকেই ভোলাগঞ্জ সড়কে এই অভিযান শুরু হয়। রাস্তায় ট্রাক আটকে তল্লাশি করা হয়। এদিকে রাত 11টার পর ভোলাগঞ্জ 0 পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে 12,000 ফুট পাথর উদ্ধার করে উপজেলা প্রশাসন। এর আগে বুধবার সন্ধ্যায় সিলেট জেলা ও বিভাগীয় প্রশাসনের এক সভায় জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় 24 ঘন্টা যৌথ বাহিনীর তদারকি, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে সার্বক্ষণিক চেকপোস্ট, অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান ও পাথর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার সহ আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে 5 সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনা তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুপুরে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন স্পট পরিদর্শন করে পাথর লুটের সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম। সংস্থাটির উপপরিচালক আখতারুল ইসলাম জানিয়েছেন, কয়েক হাজার কোটি টাকা লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আপন অপু। কয়েক মাসের গণহারে পাথর লুটপাটে বিরানভূমিতে পরিণত হয়েছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেট ভোলাগঞ্জের সাদা পাথর। বিষয়টি খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা পরিদর্শন করেন দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মোহাম্মদ নাজমুল সাদাতের নেতৃত্বে 9 সদস্যের একটি দল। রাফি মোহাম্মদ জানান, পাথর লুটের জন্য স্থানীয় প্রশাসনের অবহেলা দায়ী। স্থানীয় প্রশাসন কে আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল আর কি। এটার সঙ্গে এখানকার যারা প্রভাবশালী ব্যক্তি আছে, স্থানীয় লোকজন, ইভেন আমরা যেটা শুনতে পাচ্ছি, আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে আরো উচ্চ স্তরের যারা ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি, তারাও এটার সঙ্গে যুক্ত আছেন। আমরা তাদের সবাইকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আমাদের যে আইনগত ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব।
এ নিয়ে ঢাকায় কথা বলেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক আক্তারুল ইসলাম। জানান, দুদকের অভিযানে পাথর লুটের সত্যতা মিলেছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা দেখছেন হ্যাঁ পাথর লুটের ঘটনা ঘটছে এবং ব্যাপক আকারে লুট হয়েছে। তারপরেও কারা এই লুটের সাথে জড়িত সেগুলো তো বের করা দরকার। কাদের নাম আসবে এই বিষয়টা আসলে ম্যাটার না, কোনো সংস্থা কিংবা কোনো ব্যক্তি এই বিষয়টা ম্যাটার না। আসলে অপরাধের অনুসন্ধান যদি প্রতিবেদনে আসে ওই ধরনের কোনো কারো সংশ্লিষ্টতা সবগুলোকেই ধরা হবে। এদিকে পাথর লুটপাটের ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি করেছে সিলেট জেলা প্রশাসন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় চোর অপবাদ দিয়ে মুখ বেঁধে তুলে নিয়ে চাঁদার দাবিতে এক যুবককে রাতভর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত 11:30টার দিকে দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবেই মঙ্গলবার রাত 11:30টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছি বাজার থেকে রনি আহমেদ নামে এক ব্যবসায়ীকে মুখ বেঁধে তুলে নিয়ে গিয়ে রাতভর করা হয় অমানবিক নির্যাতন। চোর অপবাদ দিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দাবি করা হয় 20 লাখ টাকা। অবশেষে 10 লাখ টাকা দিতে রাজি হওয়ায় মুক্তি পায় ওই যুবক। ভুক্তভোগী রনির অভিযোগ, চাঁদার দাবিতে স্থানীয় প্রভাবশালী মিন্টু সহ তার সহযোগীরা রাতভর তার উপর চালায় অমানবিক নির্যাতন। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গত রাত্রে আমার হাজবেন্ডকে তারা জোরপূর্বক তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে তারা চাঁদা দাবি করে। তো আমার হাজবেন্ড সেটা দিতে রাজি না হয় আমার হাজবেন্ডকে সারা রাত নির্যাতন করে তারা। আমাকে রামদা দিয়ে পায়ে কোপাই, আমার হাতে কোপাই, হকি স্টিক দিয়ে আমাকে একাধিকবার অনেক জায়গায় পিঠে, পেটে, ঘাড়ে, হাতে, পায়ে অনেক জায়গায় মারছে। আমার 3টা হাড়ও ভেঙে গেছে। স্থানীয়রা বলছেন, রনির বিরুদ্ধে ইতিপূর্বে এ ধরনের কোনো অভিযোগ নেই এলাকায়। চাঁদা দাবির অভিযোগ ঢাকতেই দেয়া হচ্ছে চুরির অপবাদ। আমাদের গ্রামের ছেলে, খুব ভালো ছেলে, তবে আমরা জানি না যে এরকম কোনো কাজ আমরা কোনোদিন শুনি নাই। তার টাকা পয়সার কোনো অভাব নাই। সে চুরি করবে এরকম তার কথা আজ পর্যন্ত কোনোদিন শুনেও নাই। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিন্টু হোসেনের দাবি, চুরির সময় রনিকে হাতে নাতেই ধরেছেন তারা। তাকে তো হাতে নাতে ধরা হয়েছে। সে চুরির উদ্দেশ্যে আমাদের গ্রামের অনেকের মোবাইল হারাছে। বিভিন্ন আমার গ্রাম থেকে প্রায় 15-20টা মোবাইল হারাছে। আমারও 3টা হারাইছে। আমার ছোট বোনের সন্ধ্যে চেন অর্ধেক ছিঁড়ি নিয়ে চলে গেছে। আমার চাচার 2 লাখ টাকা কিছুদিন আগে পারে নিয়ে চলে গেছে। মানুষ ঘুমাইয়ে থাকে, এই টাইমে এই কামগুলো করে। আর পুলিশ বলছে এ ঘটনায় তদন্ত চলছে, তারপরই নেওয়া হবে ব্যবস্থা। তো চুরি করতে গেছিল বা যায় নাই বা অন্য কোনো কারণ আছে কিনা এটা যাচাই করার জন্য তদন্ত চলতেছে। আমরা দুজন কর্তৃপক্ষের সাথে আলাপ করে আইনগত ব্যবস্থা নেব। নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বান্দরবানে চোরাচালানের জন্য আলোচিত নাইক্ষংছড়ি মিয়ানমার সীমান্ত এলাকা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দলের ছত্রছায়ায় গড়ে উঠেছে সিন্ডিকেট। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তাদের তৎপরতায় বর্তমানে সীমান্তে চোরা কারবার কমেছে। আবুল বাশার নয়নের তথ্য ও ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। বান্দরবান ও কক্সবাজার সীমান্ত এলাকায় দীর্ঘদিন চোরাকারবারি করে আসছে কয়েকটি চক্র। শুধু চোরাকারবারি নয়, হামলা, অস্ত্রের ব্যবহার ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা পড়েছে চক্রের বেশ কয়েকজন সদস্য। উদ্ধার করা হয় বিপুল অস্ত্র, গোলাবারুদ ও মাদক। আর বেশি হয়রানি করছে, কিন্তু ও প্রকৃত সন্ত্রাসী। শাহিন ডাকাতের সহকারে আফসার ডাকাতি ধরছে, এটা আমরা অনেক খুশি। আফসার যেন জিন্দেগিতে যেন সারা না পাই, এটার জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ করতেছি। এদিকে আগস্টের শুরুতে আবারও মিয়ানমার সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারীরা। অনেক অস্ত্র আজও পর্যন্ত তাদের কাছে আছে। আমরা আজও পর্যন্ত কোনো ধরনের আমাদের নিশ্চয়তা আছে আমি মনে করতে পারি না। 11 বিজিবি ধরে অনেক শাস্তি দিয়েছে। এখন ওদের অভিযান এখনো পর্যন্ত চলমান রয়েছে। বর্তমানে এখন মোটামুটি আয়ত্তের মধ্যে। এখন পরিস্থিতি বিবেচনায় টহল সহ সার্বিক নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে বিজিবি। সীমান্ত নিরাপত্তায় এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি এখন কঠোর অবস্থানে আছে। আগে যে কোনো সময়তে আমাদের
চলমান অব্যাহত এই কার্যক্রম চলমান থাকবে। কঠোর নজরদারি আর নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সীমান্তে অপরাধ কমার আশা করছেন সংশ্লিষ্টরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। রীতিমতো যানজটের শহরে পরিণত হয়েছে যশোর। দীর্ঘ যানজটে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সকাল থেকে রাত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন। ইজি বাইক, অটোরিকশা ও অবৈধ যানবাহনের দৌরাত্ম্যে নাকাল যশোরবাসী। ট্রাফিক বিভাগ বলছে পৌরসভার উদাসীনতায় দিন দিন শহরে অবৈধ যানবাহন বাড়ছে, এতে বাড়ছে যানজট। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যশোর শহর। শহরের গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাতে হেঁটে চলাও হয়ে পড়েছে কষ্টকর। বিশেষ করে ইজি বাইক ও অটোরিকশার দৌরাত্ম্য থামানোই যাচ্ছে না। পৌরসভা জানায় অটোরিকশা ও ইজি বাইক সহ শহরে বৈধ যানবাহন রয়েছে মাত্র 4700, কিন্তু শহরের মধ্যেই চলছে প্রায় 20,000-এরও অধিক অবৈধ যানবাহন। তীব্র যানজটে স্বাভাবিক জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ। এ বিষয়ে পদক্ষেপ না নিলে অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠবে বলে ধারণা যশোরবাসীর। রিক্সা ইজি বাইকের যে জ্যামগুলা, এগুলা আর পারা যাচ্ছে না। এই জ্যামগুলা নিয়ে, এই জ্যামগুলার কারণে আমাদের অতি ভোগান্তি হচ্ছে। যেমন দেখেন, একটা রুগী থাকলে গাড়ি কোনো সাইড দেওয়ার কোনো নাই, তারা সামনে চলে আসে। ট্রাফিক জ্যাম বেড়ে যাওয়ার কারণে আমাদের আয় উন্নতিও কমে যাচ্ছে, প্যাসেঞ্জার জ্যামের কারণে লেবে যাচ্ছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি যানবাহন শহরে প্রবেশ, ফুটপাত দখল ও পার্কিং ব্যবস্থা ছাড়াই যত্রতত্র প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল গড়ে ওঠা এবং কর্তৃপক্ষের কোনো মনিটরিং ব্যবস্থা না থাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এসব প্রাইভেট হাসপাতালের সামনে যেসব পার্কিং এর ব্যবস্থা না থাকার কারণে আরো যানজট বেশি সৃষ্টি হয়। পৌরসভায় এত পরিমাণ গাড়ি বাড়েছে, যা যান নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। পুলিশের পক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। এ ব্যাপারে পৌরসভার হস্তক্ষেপ জরুরি বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। যদি সরকার অন্যান্য সংস্থা, বিআরটিএ এবং জেলা প্রশাসন, পৌরসভা সবাই মিলে আমরা একসাথে কাজ করতে পারি এবং মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি পায়, তাহলে এই যশোর জেলার যে ট্রাফিক সমস্যা সেটি নির্মূল করা সম্ভব হবে বিশ্বাস করি। যানজট নিরসনে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাহী কর্মকর্তা। যান পরিচালনা করে থাকি, যে সকল অবৈধ যান চলাচল করে তাদেরকে আমরা ট্রাফিক পুলিশের মাধ্যমে তাদেরকে যান চলাচল করা থেকে বিরত রাখি আর কি। যানজট নিরসনে শুধু আশ্বাস নয়, দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দুর্ভোগ কমাবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলভীবাজারের গুরুত্বপূর্ণ মিরপুর শেরপুর মহাসড়কের শহর থেকে শেরপুর পর্যন্ত 20 কিলোমিটার সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও চলাচলকারী নিয়মিত যাত্রীরা। একদিকে জনদুর্ভোগ, অন্যদিকে সড়ক উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সব মিলিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। সহকর্মী সালে ইলাহি কুটির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। দেখে বোঝার উপায় নেই, এটি পুরনো ঢাকা সিলেট মহাসড়ক। খানাখন্দে ভরা এই মহাসড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মৌলভীবাজার শহরের কুসুমবাগ থেকে শেরপুর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। 2023 সাল থেকে সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে কাদামাটিতে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যানবাহনের স্বাভাবিক যাতায়াতও ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে স্থানীয় অন্তত 1.5 লক্ষ মানুষ। এই রাস্তাটা খুব খারাপ অবস্থা, মেঘ দিলেই এখানে পানি জমা হয়ে যায়, যার কারণে মানুষের চলাফেরাও করতে পারে না। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি এরারও খুব খারাপ অবস্থা। রাস্তার মেরামত করে না, জায়গা জায়গা ভাঙ্গা, বড় অসুবিধার ভিতরে আছি আমরা। পানি কাঞ্জি মেয়ে গাইলে পানি কাঞ্জি ভরিয়া যায় গিয়া। রাস্তার অবস্থা খুবই খারাপ, আমরা চলাফেরা করতে পারতেছি না, রুগী নিয়ে আমরা হসপিটাল যাইতে পারতেছি না এবং সাধারণ মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তার গাতের মধ্যে পানি জমে, তো গাড়ি যাওয়া আসার মধ্যে রাস্তার পানি সিটাই আমরা গাত পড়ে। মাঝে মাঝে সড়ক বিভাগ গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি ইট ও খোয়া দিয়ে অস্থায়ীভাবে সংস্কার করলেও তা তেমন কোনো কাজেই আসছে না। থেকেই যাচ্ছে জনসাধারণের ভোগান্তি। গাড়ির পানির ছিটায় আমরা দোকানপাটও যা মালসা মাল আছে সব নষ্ট হয় এবং রাস্তার পাশে আমরা বাসা, আমরা যে বারোইয়াতে আইমো আইয়াতে গাড়ি তুটবো, আমরা
এটাও আমরা সমস্যা হয়। রিক্সা সিএনজি চলাচলও কঠিন হয়ে পড়েছে এই রাস্তায়। রাস্তাগুড়া ভাঙ্গা, গাড়ির স্কেল ভাঙ্গে, ব্যাগমি ভাঙ্গে, ওখান বাড়াগুড়া বেশি চাইলে প্যাসেঞ্জারে খুদায় ফাদায়। সড়ক ও জনপথ বিভাগ জানায় আবেদ মনসুর কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে 2023 সালে 20.7 কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের 22 কোটি টাকার এ প্রকল্প দেয়া হয়েছিল। মাত্র 1200 মিটার কাজ করে ঠিকাদার গা ঢাকা দেন, ফলে কার্যাদেশ বাতিল করে নতুনভাবে টেন্ডারের প্রক্রিয়া চলছে। বর্তমানে উল্লেখিত স্থানে পুনরায় পিএমপি সড়ক মেজরের মাধ্যমে মেরামত করার জন্য কর্মসূচি প্রেরণ করা হয়েছে। দ্রুত নতুন ঠিকাদার দিয়ে কাজ শুরু না হলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা এলাকাবাসীর। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এতে ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে হওয়া ভিডিও কনফারেন্সটিকে ইতিবাচক বলেছেন ইইউ নেতারা। নীরব দাসের রিপোর্ট। আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের বাকি আর মাত্র 2 দিন। বৈঠকের আগে শেষবারের মতো নিজেদের কূটনৈতিক স্বার্থ ট্রাম্পকে মনে করিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বুধবার ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনায় বসেন ইউক্রেনের জেলেনস্কি, জার্মানির ফ্রেডরিক মের্জ। প্রথম ধাপে 2 নেতার পর ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো সহ ফিনল্যান্ড, ইতালি, পোল্যান্ডের সঙ্গে কথা হয় ট্রাম্পের। এছাড়া ভার্চুয়াল বৈঠকে অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে। ট্রাম্পের সঙ্গে একটি নেতিবাচক আলোচনার কথা জানিয়েছে সব পক্ষ। বৈঠকের বিষয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ বলেন, আলাস্কায় শান্তি চুক্তির জন্য পুতিনকে চাপ দেওয়া হবে। কোনো মতেই ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার আধিপত্য মেনে নেওয়া হবে না। যুদ্ধবিরতির মধ্য দিয়ে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথ বের করতে হবে। ইউক্রেনের সার্বভৌমত্বের সঙ্গে ইউরোপের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। তাই আলোচনার টেবিলে ইউক্রেনকে রাখা আবশ্যক। এ সময় আলাস্কা বৈঠকে কাঙ্ক্ষিত ফলাফল না এলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান জেলেনস্কি। এছাড়া যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ট্রাম্প তার সঙ্গে আলোচনা করবে বলেও জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। আমি মার্কিন প্রেসিডেন্ট ও ইউরোপীয় মিত্রদের জানিয়েছি পুতিন মিথ্যাচার করছে। বৈঠকে প্রথমত নিরাপত্তা নিশ্চিত করে যুদ্ধবিরতি অর্জন করতে হবে। তিনি ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট আমাদের সঙ্গে একমত হয়েছেন যে ইউক্রেনের ইউরোপে যোগদান ও ন্যাটো অংশ হতে চাইলে পুতিন বাধা দেওয়ার কেউ না। একই কণ্ঠে রাশিয়ার উপর চাপ প্রয়োগের কথা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এছাড়া আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্প একটি চুক্তি অর্জনে সফল হবেন বলে আশাবাদী ন্যাটো মহাসচিব মার্ক রুটে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। শক্তিশালী টাইফুনের কবলে তাইওয়ানের তাইতুং প্রদেশ। দক্ষিণ পূর্ব তাইতুং উপকূলে 191 কিলোমিটার বেগে শুরু হয় ঝড়। এমন পরিস্থিতিতে 381টি ফ্লাইট বাতিল সহ সরিয়ে নেওয়া হয়েছে 5,500 মানুষকে। ঝড়ের কবলে একজন নিখোঁজ ও 33 জন আহত হয়। ফাতেমা তাসনিমের রিপোর্ট। উপকূলে আছড়ে পড়ছে দানবীয় আকারের ঢেউ। এ দৃশ্য তাইওয়ানের দক্ষিণ পূর্ব তাইতুং উপকূলের। বুধবার শক্তিশালী টাইফুন পদুলের আঘাতে শুরু হয় প্রবল বাতাস ও ঝড়। তাইতুং প্রদেশ প্রশান্ত মহাসাগরের কাছাকাছি হওয়ায় ঘন ঘন ঝড়ের ঝুঁকিতে থাকে। ঘনবসতি কম হলেও পূর্ব উপকূলে এ অঞ্চলে টাইফুনের কারণে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় আছে। ঝড়ের কবলে তাইওয়ানের একাধিক স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি ও জরুরি স্থাপনা। দক্ষিণাঞ্চলে কাওশিয়ং ও টাইনান শহরে স্থগিত করা হয়েছে সব ধরনের কর্মসূচি। ইতোমধ্যে 3 শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সেই সঙ্গে সরিয়ে নেওয়া হয়েছে 5,500 মানুষকে। এদিকে রাজধানী তাইপেতে তেমন প্রভাব দেখা না গেলেও আবহাওয়াবিদরা সতর্ক করেছেন দক্ষিণে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশের পর জনবহুল পশ্চিম উপকূলে পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। শক্তিশালী টাইফুন পদুলের গতিবেগ ছিল ঘন্টায় 191 কিলোমিটার। ঘূর্ণিঝড়টি সপ্তাহের শেষ দিকে চীনের দক্ষিণ ফুজিয়ান প্রদেশের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। বেগুনি ল্যাভেন্ডার ফুলে ফুলে ছেয়ে গেছে পোল্যান্ড। মৌসুম হওয়ায় এই ফুল চাষে ব্যস্ত এখন সেখানকার চাষিরা। এ সময় উষ্ণ আবহাওয়া বিরাজ করায় এর সুবিধা পাচ্ছেন তারা। এই ফুল শোভা বর্ধনের পাশাপাশি প্রসাধনী, খাবার ও ওষুধ শিল্পে ব্যবহার হওয়ায় এর চাহিদাও বেশ। এতে ভালো দাম পেয়ে খুশি চাষিরাও। জয়া সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন নীরব দাস। মাথার উপর সূর্যের প্রখর তাপ, সে তাপ মাথায় নিয়েই ক্লান্তিহীনভাবে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত চাষি। লেভেন্ডার ফুল চাষে এমন চিত্র এখন পোল্যান্ডের। মৌসুম হওয়ায় লেভেন্ডার চাষে তাদের কর্মব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। মূলত ফ্রান্স, বুলগেরিয়া এবং ইংল্যান্ডের কিছু অঞ্চলে লেভেন্ডার ফুল চাষ হয়। তবে এ ফুল চাষের জন্য পোল্যান্ডের রয়েছে আলাদা পরিচিতি। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় গ্রীষ্মকালে তাপমাত্রা কিছুটা বেশি থাকায় এখানকার চাষিরা বাড়তি সুবিধা পাচ্ছেন। ল্যাভেন্ডার চাষে তেমন পানির প্রয়োজন হয় না। প্রখর রোদেও এটি বেঁচে থাকে। মাটি থেকে একটু উঁচুতে চাষ করা হয় বলে বর্ষা মৌসুমেও কোনো সমস্যা হয় না। 5 বছর আগের কথা। উত্তরাধিকার সূত্রে আমি কিছু জমি পেয়েছিলাম, তবে সেখানে গম, বিট এসবের মতো প্রচলিত কিছু চাষের ইচ্ছা ছিল না আমার। আমি চাচ্ছিলাম এমন কিছু করতে যেটা কায়িক পরিশ্রমের হলেও আমাকে মানসিকভাবে চাঙ্গা রাখবে। সেই ভাবনা থেকে লেভেন্ডার চাষ শুরু করা। বর্তমান বাজারে রয়েছে এ ফুলের ব্যাপক চাহিদা। প্রসাধন শিল্পে বহুল ব্যবহার এটির। ক্রেতাদের হাতে প্রাকৃতিক গুণ সমৃদ্ধ প্রসাধনী তুলে দিতে কোম্পানিগুলো ফুল চাষিদের সাথে নিয়মিত রাখছে যোগাযোগ। এছাড়া খাদ্য, প্রসাধন শিল্প, সুগন্ধি মোম এবং ঔষধ উৎপাদনেও ব্যবহার হচ্ছে লেভেন্ডার। প্রতি বছর এ ফুলের বেগুনি আভা উপভোগে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পোল্যান্ডে ছুটে আসেন পর্যটকরা। সাধারণত জুন ও জুলাইকে লেভেন্ডারের মৌসুম ধরা হলেও আগস্টেও দেখা মেলে এর মন মাতানো সৌন্দর্য। নিউজ ডেস্ক, দেশ টিভি।